বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রতি রইল অজস্র প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে শিডিউল অনুযায়ী তোমাদের গণিত ক্লাসে অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন যাবে। আমরা এখন রিভিউ ক্লাস নিতেছি। রিভিউ ক্লাসে আমাদের দশম অধ্যায় পর্যন্ত দ্বিতীয় সেমিস্টারের পড়া থাকবে। দশম অধ্যায় পর্যন্ত আমরা রিভিউ করব, তারপর খুব তাড়াতাড়ি আমরা চলে যাব ফাইনাল সেমিস্টারের পড়ায়, অর্থাৎ 11তম অধ্যায় থেকে। তো গতকালকে তোমরা সপ্তম অধ্যায় পরীক্ষা দিয়েছো, আজকে অষ্টম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব। সংক্ষিপ্ত প্রশ্ন রিভিউ ক্লাস একটি ক্লাসই নেব, দ্যাটস মিন আজকের ক্লাসটি রিভিউ ক্লাসের শেষ। তারপর যদি আরও প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে আরও রিভিউ ক্লাস দেওয়া হবে। তো আজকের ক্লাসটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি একটি বই থেকে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি আমি যেটি নিচ্ছি সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমরা জানো, যেসব ভগ্নাংশের হর সমান, লব সমান থাক আর না থাক, শুধু হর সমান, সেসব ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। আমি আরেকবার সংজ্ঞাটা একটু সুন্দর করে বলতেছি। যে সকল ভগ্নাংশের হর সমান সেসব ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এবার বিয়োগ নেই, 1 বিয়োগ 10/3। যদি এইরকম থাকে, একটি পূর্ণ সংখ্যা থেকে একটি ভগ্নাংশ বিয়োগ যদি এরকম থাকে, তাহলে তোমরা এই বিয়োগটি কিভাবে করবে, অথবা এরকম যদি যোগ থাকে তাহলে সেটি কি করে করবে। এর তিনটি রুলস আছে। এরকম পদ্ধতি থাকলে, এরকম নিয়মের এই ফরম্যাটের অঙ্ক থাকলে এর তিনটি রুলসে তোমরা সমাধান করতে পারবা। এর একটি হচ্ছে, যদি পূর্ণ সংখ্যাটা 1 থাকে তাহলে দুটি রুলস হবে, যদি পূর্ণ সংখ্যাটা 1 ছাড়া হয় তাহলে আবার অন্য রুলস হবে। তো আমার বিশ্লেষণে যা আসে সেটা হচ্ছে, আমরা যদি তিনটি রুলসের মধ্যে থেকে একটি রুলস বাছাই করি তাহলে সেটি সব অঙ্কের জন্য প্রযোজ্য হবে। আর তিনটি রুলসের বাকি দুটি রুলস যদি প্রয়োগ করি তাহলে এই অঙ্কটির জন্য প্রযোজ্য হবে, কিন্তু সেক্ষেত্রে 1 থাকলে প্রযোজ্য হবে, 1-এর পরিবর্তে অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকলে হবে না। আবার দ্বিতীয় রুলসটি যদি প্রয়োগ করি, 1 থাকলে হবে না, অন্য সংখ্যা থাকলে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই তৃতীয় রুলসটিতে না গিয়ে আমরা একটি নর্মাল স্বাভাবিক নিয়মে করে ফেলি, তাহলে সবচাইতে সুবিধা হবে। সেটি হচ্ছে, পূর্ণ সংখ্যার পরে যে ভগ্নাংশটি বিয়োগ অথবা যোগ আকারে থাকবে সেটির হর আমরা লসাগু আকারে নিব। সেটির হর লসাগু হিসেবে নিব, একটি দাগ দিয়ে নিচে লিখব। তারপর এখানে যে পূর্ণ সংখ্যা একটি দেওয়া আছে, এটির নিচে মনে মনে 1 আছে ধরে নেব। মনে মনে 1 আছে ধরে নেব। প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ প্রত্যেক সংখ্যাকে আমরা ভগ্নাংশ ধরতে পারি, কারণ প্রত্যেক সংখ্যারই হর হিসেবে 1 থাকে। যেমন 5 একটি সংখ্যা, 5-এর হর 5কে যদি ভগ্নাংশ বানাতে যাই তাহলে এটি নিচে 1 দেওয়া যাবে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে 5-এর বিপরীত ভগ্নাংশ কত, তুমি এই হতভম্ব হয়ে যাবে যে 5 তো নিজেই ভগ্নাংশ না, তাহলে এর বিপরীত ভগ্নাংশ কত হবে। হ্যাঁ, তুমি মনে রাখবা যে 5-এর নিচে মনে মনে 1 আছে, তাই 5-এর বিপরীত ভগ্নাংশ হবে 5/1, অর্থাৎ 1 বিপরীত মানে উল্টো। 1কে উপরে নিয়ে গেলাম, 5কে নিচে নিয়ে আসলাম। তো এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে, আমরা নর্মাল যে নিয়মে যোগ বিয়োগ ভগ্নাংশ যোগ বিয়োগ করি সেই নিয়মে চলে যাব। সেই নিয়মে যেতে হলে দুইটি ভগ্নাংশের হর লাগে। তো এই ভগ্নাংশটির হর নাই, কিন্তু মনে মনে 1-এর নিচে 1 আছে, তাই আমরা ভগ্নাংশটির হর পেয়ে গেলাম 1। তাহলে 1 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে, 1 দিয়ে 10কে ভাগ দিলে হবে 10। তারপরে ভাগফল লবের সাথে গুণ। তাহলে ভাগফল ছিল 10, 10কে 1 দিয়ে গুণ করলে 10-একে 10 বিয়োগ, আবার এই হর দিয়ে লসাগুকে ভাগ, 10কে 10 দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে লবকে গুণ করলে 3। অর্থাৎ ভগ্নাংশের যোগ অথবা
বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ। এর আগেও কি করতে হবে, হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, তারপর প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফল যত হবে এই ভাগফল দিয়ে এই প্রথম ভগ্নাংশটির লবকে গুণ দিয়ে উপরে লিখতে হবে প্রথমে। তারপর এখানে যোগ অথবা বিয়োগ যে চিহ্ন থাকে চিহ্নটি বসাতে হবে। তারপর দ্বিতীয় স্টেপটি সেম ভাবে করতে হবে। পরবর্তীতে 10 থেকে 3 বিয়োগ করলে 7, এটি আমাদের এই ভগ্নাংশটির বিয়োগফল। তো এখানে লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ লব ও হরের মধ্যে কোনো কাটাকাটি যায় না, মানে একই সংখ্যা দিয়ে লব ও হরকে ভাগ করা যায় না, তাহলে এটি উত্তর। যদি এখানে হয়তো 10/5, তাহলে উত্তর হইতো 2/1, যেমন 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, এরকম হইতো। আমি লিখে দিয়েছিলাম এই ক্লাসের মূল ক্লাস যখন এই অধ্যায় করেছিলাম তখন লিখে দিয়েছিলাম যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করলে এর ফল সবসময় লঘিষ্ঠ আকারে লিখতে হয়। তারপর আসো আরেকটি প্রশ্ন নেই, প্রকৃত ভগ্নাংশ খালি ঘর অপ্রকৃত ভগ্নাংশ। মনে করো এরকম লেখা থাকলো প্রকৃত ভগ্নাংশ খালি ঘর অপ্রকৃত ভগ্নাংশ। এবার তোমাকে বলা হয়েছে যে খালি ঘরে প্রতীক বসাও, সম্পর্ক প্রতীক বসাও। তাহলে তোমরা জানো সম্পর্ক প্রতীক সমান, ছোট, বড়, এই তিনটি মেইন সম্পর্ক প্রতীক। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাইতে বলা হয়েছে। খালি ঘরের পাশে আছে প্রকৃত ভগ্নাংশ আর ডান পাশে আছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে সম্পর্ক প্রতীক কি বসাবো? নিশ্চয়ই তোমাদের কাছে এই প্রশ্নটি নতুন মনে হলো। তারপরে একটু দেখো, প্রশ্নটি একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এর প্রয়োগটি অনেক সহজই। প্রকৃত ভগ্নাংশ, তোমরা যে কোনো একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে নাও। হ্যাঁ, ধরো 5/2, মানে তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর থেকে লব ছোট, এরকম যে কোনো ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হর থেকে ছোট এরকম যে কোনো ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে প্রকৃত ভগ্নাংশের জায়গায় প্রকৃত ভগ্নাংশের একটি এক্সাম্পল নিয়ে নিলাম। তারপর খালি ঘরের জায়গায় দিয়ে দিলাম। তারপর অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণস্বরূপ একটি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেই। অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হর ছোট, অর্থাৎ উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট। তাহলে উপরের সংখ্যাটি বড়, এরকম একটি সংখ্যা নিয়ে নেই 7, আর নিচেরটি 5 নিলাম আমাদের সুবিধার্থে, যেহেতু এখানে নিচে 5 নিয়েছি। দুইটির হর যদি আমরা 1 রাখি তাহলে বুঝতে সুবিধা হবে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। আমরা কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটি বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে হয় ভগ্নাংশগুলোর হর সমান থাকতে হবে অথবা ভগ্নাংশগুলোর লব সমান থাকতে হবে। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ ছিল কথায় লেখা, আমরা একটি প্রকৃত ভগ্নাংশ নিলাম। অপ্রকৃত ভগ্নাংশ কথায় লেখা ছিল, আমরা একটি সংখ্যায় একটি অপ্রকৃত ভগ্নাংশ নিলাম। তারপর খালি ঘরের জায়গায় খালি ঘর দিলাম। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মাঝে কোন প্রতীক বসবে, অর্থাৎ এই সম্পর্ক প্রতীকগুলোর কোনটি বসবে। বিষয়টি অনেক সহজ হয়ে গেছে আশা করি। তো মাঝে যেহেতু সম্পর্ক প্রতীক বসবে, পাশে বা দিয়ে লিখতে হবে। তাহলে এখানে 5/2 আর এখানে 5/7, তাহলে এটি বড়। এবার আমি যদি হর সমান না দিয়ে এটি দিলাম 3/7, হ্যাঁ, তাহলে কি করে বুঝবো? প্রশ্ন যদি তোমরা করো যে স্যার আমি হর সমান নিব না, অপ্রকৃত ভগ্নাংশ অন্য এক রকম নিব, তাহলে কি সমহর বিশিষ্ট করে নিতে হবে? না, সেই ক্ষেত্রে সমহর বিশিষ্ট করে না নিলেও চলবে। সেটি হচ্ছে কিভাবে? সবসময় প্রকৃত ভগ্নাংশ 1 থেকে ছোট, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে ছোট আর অপ্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে বড়। তাই প্রকৃত ভগ্নাংশ যে সংখ্যাই হোক না কেন এটি 1 থেকে ছোট থাকবে, আর অপ্রকৃত ভগ্নাংশ যে সংখ্যাই হোক না কেন সেটি 1 থেকে বড় থাকবে। তার মানে অপ্রকৃত ভগ্নাংশটি বড় হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটি বড়, হ্যাঁ,
কিন্তু প্রথম ভগ্নাংশটি আছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বড় মানে প্রকৃত ভগ্নাংশ ছোট। তাহলে প্রথমটি আমরা যখন ছোট বড় প্রতীক বসাবো, প্রথমটি দেখব কি, প্রথম সংখ্যাটি যা সেই অনুযায়ী প্রতীক বসাতে হবে। তাহলে প্রথমে যেহেতু প্রকৃত ভগ্নাংশ আছে এবং প্রকৃত ভগ্নাংশ 1 থেকে ছোট আর অপ্রকৃত ভগ্নাংশ 1 থেকে বড়, তার মানে এখানে ছোট প্রতীক বসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। অর্থাৎ তোমরা যে কোনো প্রকৃত ভগ্নাংশ লিখো এটি 1 থেকে ছোট হবে, আর যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ লিখো এটি 1 থেকে বড় হবে। এক্সাম্পল স্বরূপ যদি তোমরা প্রমাণে যেতে চাও, তাহলে এই যে এখানে ক্যালকুলেটরে আগে 2 লিখবা, 2 কে 5 দিয়ে ভাগ করবা, দেখবা 1 থেকে ছোট আসবে ভাগফল। আবার এটি বুঝতে গেলে প্রথমে 7 লিখবা, 7 কে 3 দিয়ে ভাগ করবা, তাহলে দেখবা 1 থেকে বড় আসবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো স্যার আমরা উপরেরটাকে ভাগ দেব কেন? এটি ভগ্নাংশ মানে ভাগ আকারে আছে, আর ভাগ মানে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ। সো এখানে প্রশ্ন করার সুযোগ নাই। তাহলে আশা করি বিষয়টি সমস্যাটি বুঝতে পারছো। তারপর আসো, দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি কি? আমরা জানি দুটি ভগ্নাংশের যদি লব একই হয় তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। লব এক হইলে হর ছোট হইলে বড়, হর বড় হলে ছোট। আমি আরেকবার বলতেছি, কতগুলো ভগ্নাংশের লব যদি একই হয় তাহলে হর যে ভগ্নাংশটির ছোট সেই ভগ্নাংশটি বড়, অথবা হর যে ভগ্নাংশটির বড় সেই ভগ্নাংশটি ছোট। তদ্রূপ বা অপরপক্ষে যে সকল ভগ্নাংশের হর সমান, যে সকল ভগ্নাংশের হর সমান সেই ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় করতে গেলে হর যদি সমান হয় তাহলে লব যে ভগ্নাংশটির ছোট সেই ভগ্নাংশটি ছোট, লব যে ভগ্নাংশটির বড় সেই ভগ্নাংশটি বড়। এগুলো আগে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে এবং তোমাদেরকে লিখেও দেওয়া হয়েছে হ্যান্ড নোটস হিসেবে। তো আশা করি এগুলো আছে। কারো যদি আজকের ক্লাসের কোনো তথ্য বা যে কোনো ক্লাসের কোনো তথ্য যদি কারো কাছে না থাকে, অথবা এই তথ্যটা সম্পর্কে বুঝতে সমস্যা হয়, তাহলে আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবো, অথবা স্কুলে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করে নেব। তারপর আসো, এরকম যদি থাকে 9/5, তারপর 4/5, তারপর 7/5, একে যদি বলা হয় যে প্রতীকের সাহায্যে লেখো, তাহলে কিভাবে লিখবা? হ্যাঁ, এখানে আমাদের হরগুলো সমান। আমাদের শর্ত হচ্ছে ভগ্নাংশের মধ্যে প্রতীক বসাইতে গেলে, ছোট বড় প্রতীক বসাইতে গেলে হয় হর সমান হইতে হবে অথবা লব সমান হইতে হবে। এখানে যেহেতু লব সমান, সুতরাং আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেটি বড়। তাহলে আমরা যদি বড় থেকে ছোট লিখি তাহলে আগে বড়টা আনতে হবে, আর যদি ছোট থেকে বড় লিখি তাহলে আগে ছোট ভগ্নাংশটি লিখতে হবে। আমরা ছোট থেকে বড় লিখি, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? এটি। ছোট থেকে বড় মানে ছোট চিহ্ন দিয়ে যাব। তারপরে ছোট কোনটি? 7/5, তারপর শেষে হচ্ছে। তারপর আসো 45/15 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 45/15 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই সম্পর্কে আরো অনেক বলা হয়েছে। এখন যেটি বলবো সেটি হচ্ছে একেবারে আরেকটি সহজ ফরম্যাট দিতেছি, সেটি হচ্ছে তোমরা যে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে, দেখবা ওই ভগ্নাংশটির লব আর হরের মধ্যে, ওই ভগ্নাংশটির লব আর হরের মধ্যে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, এক ছাড়া কোনো একটি সংখ্যা দিয়ে লব ও হরকে ভাগ করা যায় কিনা। যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ এটি লঘিষ্ঠ হয়নি, যখনই আর ভাগ করা যাবে না তখনই লঘিষ্ঠ হয়ে গেছে বুঝতে হবে। তাহলে এটি লব 15, হর 45, তাহলে অবশ্যই এটি 5 দ্বারা বিভাজ্য। তোমাদেরকে এই জন্য বিভাজ্যতার সূত্রগুলো শেখানো হয়েছে। আবার এটি 3 দ্বারা বিভাজ্য, কারণ 1 আর 5 6, তো 6কে 3 দিয়ে ভাগ করলে মিলে, যার কারণে 15কে 3 দিয়ে ভাগ করলে মিলবে। তারপর আবার 4 আর 5 যোগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে 45কে 3 দিয়ে ভাগ করলে মিলবে। তারপর এটি 5 দ্বারা বিভাজ্যতার সূত্র তো পড়ে, কারণ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হলে, আমি অবশ্যই গতকালকের প্রশ্নের একটি উত্তর বলে দিতেছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য।
তো আমরা যখন লঘিষ্ঠ আকার করব তখন দেখব যে বড় কোন সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়। তাহলে বড় সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায়, আবার 15 দিয়েও ভাগ করা যায়। যদি 5 দিয়ে ভাগ করা যায়, এটিকে দুইটি সংখ্যাকে এক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে 15 কে ভাগ করলে হবে 3, 5 দিয়ে 45 কে ভাগ করলে হবে 15, 5 দিয়ে 45 কে ভাগ করলে হবে 9, 5 9 45। তারপর আরো ভাগ করা যাবে, 3 আর 9 কে আরো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে 3। 3 কেও 3 দিয়ে ভাগ করা যাবে, 9 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তোমরা সব মনে রাখবা, ভাগ করে যখন ফলটি লিখবা তখন উপরেরটা উপরে একটু কোনাকুনি লিখবা, নিচেরটা নিচে একটু কোনাকুনি লিখবা, পাশে বসাই দিবা না। যেমন 15-এর সাথে এখানে যদি 3 বসাই দিতাম তাহলে হয়তো 153। হ্যাঁ, এটি কোনোভাবেই করবো না, 3টা উপরে একটু লিখবো। তাহলে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশটি কি হলো? নিচে হর হিসেবে আছে 3 আর উপরে লব হিসেবে আছে 1। এখন আমাদের এই 3 আর 1-এর মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই 1 ছাড়া। তাহলে এই 3 ভাগের 1 হচ্ছে 45/15 এর লঘিষ্ঠ ভগ্নাংশ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তারপরও যারা এই সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা যারা স্কয়ার গাইড কিনছো, স্কয়ার গাইড থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবা। যারা অন্য গাইড কিনছো কোনো সমস্যা নাই, গাইড থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করবা। কেউ যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন না পারো তাহলে সেটি এই নম্বরটি সেভ করলে আমার ইমো পাই যাবে। এই মুহূর্তে ছবি উঠে সমস্যাটি পাঠিয়ে দেবে, আমি সলভ করে আবার ছবি উঠে সাথে সাথে পাঠিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।